স্বাগত ডিবিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, আরও একবার স্বাগত আপনাকে। দুটো প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। প্রথমত যেটা করতে চাই সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আমরা যেখানে দেখলাম যে হচ্ছে প্রথম যেটা চোখের সামনে আসে যে বাংলাদেশের টপ অর্ডারের 5 ব্যাটসম্যান প্রথম টেস্টে সিলেটে রান পেয়েছিলেন, বড় রান পেয়েছিলেন। মাহমুদুল হাসান জয়, যিনি দলের বাইরে ছিলেন, দলে আবার ঢুকে তিনি সেঞ্চুরি পেয়েছেন। এবং ঢাকা টেস্টে আমরা যেটা দেখলাম যে মুশফিকুর রহিম, যিনি 100তম ম্যাচে সেঞ্চুরিটা হাঁকালেন। এবং একই সাথে তাইজুল ইসলাম সাকিব আল হাসানের পরে 250 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন। আমরা শেষেরটা দিয়ে শুরু করতে চাই ঢাকা টেস্ট নিয়ে। মুশফিকের সেঞ্চুরি এবং তাইজুলের 250 উইকেট, কী মনে হয় মানে কতটা কি পেল বাংলাদেশ এই সিরিজ থেকে? এখন পর্যন্ত যদি এক কথা বলতে বলেন, আমি বলবো যে এটা বাংলাদেশের ইচ্ছে পূরণের সিরিজ। বাংলাদেশ এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যা চেয়েছিল আপাতত তাই পেয়েছে এখন পর্যন্ত। যেমন সিলেটের প্রসঙ্গ থেকে শুরু করি, সিলেটে বাংলাদেশের ব্যাটাররা দুর্দান্ত রান করেছিলেন। এক ইনিংসে মাত্র ব্যাট করেছিল বাংলাদেশ, 500+ রান করেছিল এবং ইনিংস ব্যবধানে বাংলাদেশ সেই ম্যাচে জিতেছিল। অর্থাৎ বোলার ব্যাটসম্যানদের কাছ থেকে বা শুরুর ব্যাটসম্যানদের কাছ থেকে যেরকমভাবে পারফরমেন্স আশা চেয়ে করেছিলেন টিম ম্যানেজমেন্ট, সেটা তারা দিতে পেরেছেন খুব ভালোভাবে। ওপেনিং জুটিতে আপনার 100-এর উপর 100+ রান হয়েছিল এবং টপ অর্ডার ব্যাটাররা খুব ভালো রান পেয়েছিলেন। দেখবেন আপনি 1 থেকে 4 নম্বর পর্যন্ত ব্যাটাররা, আপনি একজন সেঞ্চুরি করেছেন, দুজন সেঞ্চুরি করেছেন, 2টো হাফ সেঞ্চুরি হয়েছে। সো সব কিছু মিলে একেবারে যাকে বলা হয় থেকে যে এডুকেটেড ব্যাটসম্যান যারা দলের, তাদের কাছ থেকে রান টেস্ট ক্রিকেটে কিন্তু সবচেয়ে বেশি আমরা আশা করে থাকি। সেটা আশাটা তারা পূরণ করেছেন এক্সেলেন্ট কায়দায়। এবং তার প্রেক্ষিতে আপনি বোলাররাও দুর্দান্ত বোলিং করেছিলেন। সেখানে তাইজুলও ভালো বোলিং করেছিলেন। হাসান মুরাদ তার অভিষেক হয়েছিল, সেই অভিষেকে তিনি বাঁহাতি স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে সিলেটে বাংলাদেশ দল এবং ইনিংসে প্রায় নিয়ারলি 200+ রানের ব্যবধানে জিতেছিল। একেবারে ওয়ান সাইডের অ্যাফেয়ার্সের মতো ম্যাচটা হয়েছিল। এবং সেই ধারাবাহিকতা, সেই পারফরমেন্সের ধারাবাহিকতা নিয়ে বাংলাদেশ যখন মিরপুরে খেলতে নেমেছিল, সেখানে একটি মাইল ফলকের সবচেয়ে বড় বেশি অপেক্ষা ছিল যে মুশফিকের 100তম টেস্ট তিনি কেমনভাবে রাঙাবেন, এবং তিনি তার মতো করে রঙিন করে রাঙিয়েছেন। এর চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে না। প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন এবং তারপরে পরের ইনিংসে যখন ব্যাট করার সুযোগ পেয়েছিলেন হাফ সেঞ্চুরি করেছেন। যদি আরেকটু ইনিংসটা লম্বা করতে চাইতো বাংলাদেশ, হয়তো সেঞ্চুরি করতে পারতেন। কিন্তু আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে টিম গেমে আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে আপনি হয়তো হিসাব করবেন, কিন্তু দিন শেষে কাউন্টেবল হবে কিন্তু আপনার টিম পারফরমেন্সটা। সো টিমের পারফরমেন্সের কারণে ওই সময়টায় আপনার ইনিংস ডিক্লেয়ার করার প্রয়োজন ছিল, সেটা বাংলাদেশ করেছে খুব চমৎকার কায়দায়। কিন্তু মুশফিক রহিম এই পুরো টেস্টে যে কায়দায় ব্যাটিং করা উচিত ছিল এবং যেভাবে এই পুরো টেস্ট ম্যাচটাকে তার রঙিন করে রাখা উচিত ছিল, সেটা তিনি করেছেন এক্সেলেন্ট কায়দায়। আর ফিরি আপনার তাইজুলের বিষয়, তাইজুল বাংলাদেশের মানে লোন স্পিনার হিসাবে লম্বা সময় ধরে খেলছেন পারফরমেন্স হিসাবে, এবং তিনি সেটা সিলেটেও ভালো পারফরমেন্স করেছিলেন, চিটং এই মিরপুরেও এখানে এক্সেলেন্ট কায়দায় বোলিং করেছেন। আগের দিন সাকিব আল হাসানকে টপকে গিয়েছিলেন, 246 রান করেছিলেন, 246 উইকেট সাকিবের ছিল। আজকে তার সামনে একটা মাইল ফলক ছিল, সেই মাইল ফলকটা তিনি পূরণ করেছেন খুব চমৎকার কায়দায়। তবে আমি চাইবো যে 250-এ যেন তিনি আটকে না থেকে তিনি যদি যখন রিটায়ারমেন্টে যাবেন তখন সেটা যদি 400+ রান উইকেট হতে পারে, তাহলে সেটি আমি মনে করি যে একজন স্পিনারের জন্য অনেক ভালো হবে। আপনার কথাতে আসি, তাইজুলকে উইশ করেছেন সাকিব আল হাসান। তিনি বলেছেন যে আমি দেখতে চাই তাইজুল 400 উইকেট নিয়েছেন। অর্থাৎ যেটা নিয়ে তাইজুলকে বারবারই একটা বিব্রতকর প্রশ্নের মুখোমুখি পড়তে হয় যে আপনি আসলে সাকিবের বিকল্প নিজেকে ভাবেন কিনা। যেখানে সাকিব আল হাসান তিনি 246 উইকেট নিয়েছেন 71 ম্যাচ খেলে, সেখানে তাইজুলের 57তম ম্যাচ চলছে, সেখানে তিনি 250 উইকেট নিয়েছেন। পার্থক্যটা কোথায় সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। সাকিব আল হাসান তিনি অলরাউন্ডার, বোলিং করার পর তাকে ব্যাটিংও করতে হয়, সুতরাং বোলিং করার সময় যে লম্বা স্পেল ধরে বল করা, সেটা তাকে দিয়ে কখনো অধিনায়ক করাতেন না, কিংবা তিনি যখন নিজেও অধিনায়ক ছিলেন তিনিও করতেন না, কারণ তিনি জানতেন যে এরপর আমাকে ব্যাট করতে হবে। এবং তাইজুল ইসলাম যিনি কিনা শুধুই বোলার, এবং একই সাথে একটা বাড়তি পাওনা ইদানিং তিনি খুব ভালো ব্যাটও করে থাকেন। এই যে বিব্রতকর প্রশ্নটা তাইজুলের জন্য, এটা আসলে কতটা সমীচীন? তাইজুলকে যখন প্রশ্নটা করা হয় যে আপনি নিজেকে সাকিবের বিকল্প ভাবেন কিনা, আপনার কি মনে হয়? আমি মনে করি যে কখনো করা উচিত না এটা। কারণটা হলো যে আপনি তারা দুজনেই একই টিমের হয়ে খেলছেন এবং দলের জন্যই পারফরমেন্স করছিলেন। আর এই ধরনের বিষয়টা এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে নতুন কোনো কিছু না। একটা উদাহরণ দিব শুধু, সেটা হলো যে আপনি জানেন যে স্টুয়ার্ট ম্যাকগিল যখন খেলতেন তখন শেন ওয়ার্ন ছিলেন অস্ট্রেলিয়া দলের নাম্বার 1 স্পিনার হিসাবে, এবং সেকেন্ড স্পিনার হিসাবে কিন্তু দলের সেকেন্ড স্পিনার হিসাবে স্টুয়ার্ট ম্যাকগিল খেলতেন। কিন্তু স্টুয়ার্ট ম্যাকগিল আপনার বল হাতে আক্রমণে আসার আগে দেখা যেত যে শেন ওয়ার্ন ম্যাক্সিমাম উইকেট নিয়ে ফেলেছেন এবং তার পারফরমেন্স বেশি হচ্ছে। এর ফলে যেটি হয়েছে যে স্টুয়ার্ট ম্যাকগিলকে ম্যাক্সিমাম সময় শেন ওয়ার্নের একটা পারফরমেন্সের ছায়ার মধ্যে থাকতে হয়েছিল। বাট
তিনি যদি শুধুমাত্র লোন স্পিনার হিসেবে খেলতে পারতেন দলের মধ্যে, তাহলে দেখতেন যে তিনিও হয়তো শেন ওয়ার্নের চেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারতেন। রাইট, আকিব জাভেদও সেরকম ছিলেন, তার সময় আপনি ওয়াকার ইউনুস ছিলেন, এই আপনার এই ওয়াসিম আকরাম ছিলেন, তারা আক্রমণে এসেই সব পুরোপুরি অল আউট করে দিতেন বা ম্যাক্সিমাম সাফল্যটুকু তুলে নিতে পারতেন। এই কারণে বলি যে টিম গেমে এখানে আপনি একজন দুজনের পারফরমেন্স আপনার কাজে লাগবে, কিন্তু দিন শেষে যদি পুরো টিমটা ভালো করে সেটাই মোস্ট কাউন্টেবল থিংস। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন যেভাবে আপনার তাইজুল ইসলাম পারফরমেন্স করেছেন, তাতে এখন তো সাকিব বাংলাদেশ দলে নেই, এখন তিনি লোন স্পিনার হিসেবে খেলছেন এবং তার সঙ্গে যারা রয়েছেন মেহেদী মিরাজ এবং হাসান মুরাদ এখন এই মাত্র দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছেন এবং লম্বা সময় ধরে তিনি হয়তো খেলতে পারবেন, কারণ একজন বাঁহাতি স্পিনার বাংলাদেশের প্রয়োজন রয়েছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এখন সিনিয়র মোস্ট ক্রিকেটার তাইজুল ইসলাম এবং তিনি এখন বাংলাদেশের বোলিংটাকে লিড দিবেন। সেটাই যেটা বলছিলাম যে আকিব জাভেদই সম্ভবত বলেছিলেন যে আমার দুর্ভাগ্য আমি ওয়াকারদের জামানায় জন্মগ্রহণ করেছি, নাহলে আমার হয়তো আরও কিছু দেখানোর সুযোগ ছিল। এনিওয়ে, তাইজুলকে যদি আরেকটু এক্সপ্লেন করতে চাই, তাইজুলের যে ফিটনেস এবং তাইজুলের যে মানে অ্যাকশন এবং লাগাতার বল করে যাওয়া বা করতে থাকা, সেখানে আসলে কোনো প্রবলেম দেখেন কিনা ভবিষ্যতের জন্য, কারণ বয়স হচ্ছে? না, আমার মনে হয় না। কারণটা হলো যে এর চেয়ে বয়সে লোকজন কিন্তু আপনার টেস্টে খেলে থাকেন এবং এর চেয়ে বেশি বলও করে থাকেন, এবং তাইজুল খুব ফিটনেস ফ্যানাটিক তা কিন্তু আমি বলবো না, কিন্তু ফিটনেস তার নিয়ে বড় ধরনের কোনো সমস্যা তাকে আমরা কখনোই কিন্তু দেখিনি। এবং তাইজুল জানেন যে তার লিমিটেশন কোথায়। এটা কিন্তু পাপন মোস্ট ইম্পর্টেন্ট থিংস একজন ক্রিকেটারের জন্য, যে তাকে জানতে হবে যে তার লিমিটেশনটা কোথায় এবং তিনি সেই লিমিটেশনটা ঢাকার জন্য, সেই সীমাবদ্ধতা ঢাকার জন্য তিনি কিভাবে নিজেকে আরও মেলে ধরতে পারেন এবং অন্যান্য ক্ষেত্রে নিজেকে কিভাবে পারফরমেন্স করলে তার পুরো পারফরমেন্সটা তখন দলের জন্য কাজে লাগতে পারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাইজুল কিন্তু জানেন যে তার প্রতিভা আপনার শেন ওয়ার্নের মতো না, বা তিনি কিন্তু আপনার ওই সাকিব আল হাসানের মতো তার প্রতিভা না, ব্যাটিং থেকে শুরু করে সব কিছু মিলিয়ে। কিন্তু তিনি জানেন যে এই লিমিটেশনটা পূরণ করার জন্য তাকে কি করতে হবে, সেই কাজটুকু তিনি খুব ভালোভাবে করে যাচ্ছেন। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে একজন স্পিনারকে দুটো জিনিস সবচেয়ে বেশি রিড করতে হয়। একটা হলো যে উইকেট এবং আরেকটা হলো যে ব্যাটিং যিনি করতেছেন, যার বিরুদ্ধে তিনি বল করছেন, তার পারফরমেন্স, তার দুর্বলতাটা কোথায়, সেটা রিড করতে পারলে তাহলে আপনি সেই অনুযায়ী নতুন করে প্ল্যান সাজাতে পারবেন। এটা খুব ভালোভাবে তাইজুল জানেন এবং এটা পেরেছেন তিনি কী কারণে? এক্সপিরিয়েন্সের কারণে। প্রায় 2006 সাল থেকে তিনি এখন পর্যন্ত খেলছেন। সো সব কিছু এবং ম্যাক্সিমাম যেটি বললাম যে যখন সাকিব বল করতেন বা আপনি আরেকজন স্পিনার থাকতেন, তখন তাকে খুব বেশি বোলিং করার একটা সুযোগটা তার সামনে থাকতো না। বাট এখন তাকে কেন্দ্র করেই কিন্তু আপনার স্পিন আক্রমণটা বাংলাদেশ সাজাচ্ছে এবং তিনি স্পিনের স্পিয়ার হেড, মানে মূল লিডার হিসাবে তিনি রয়েছেন। সো তার সামনে এখন সামনের সময়টুকু তো আমি মনে করি যে আরও অনেক বেশি আপনার চ্যালেঞ্জটুকু রয়েছে। 250 উইকেট তিনি পেয়েছেন এবং যেটি সাকিব তাকে, আপনি যেভাবে বললেন যে সাকিব তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং যেভাবে বলেছেন যে 400 উইকেট নিয়ে তিনি যদি অবসরে যেতে পারেন, দেন হি উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান। সো আমি তো মনে করি যে সেই যোগ্যতা, সেই সক্ষমতা তাইজুলের রয়েছে এবং তিনি সেটা যদি করতে পারেন তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, তাইজুলের ক্যারিয়ারের জন্য তো অবশ্যই, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় মাইলফলক হবে। কাছাকাছি বলা হয় মর্নিং শোজ দ্য ডে। আমরা ঢাকা টেস্টের প্রথম দিন যেটা দেখলাম যে প্রথম ইনিংসে প্রথম সেশনে 3 উইকেট পড়ে গেল বাংলাদেশের এবং 3 উইকেট হারিয়ে 100 রান করলো। পরের সেশনে আমরা যেটা দেখলাম যে পরের 2 ঘন্টায় 92 রান আসলো উইকেটলেস। এখন আমি যদি ওইটা ধরি যে তখন হচ্ছে আসলে 3 উইকেট পড়ে গেল প্রথম সেশনে, তখন কিন্তু সবাই ধারণা করছিল যে 4 দিন পার হবে কিনা টেস্ট। পঞ্চম দিনেও আসলে এসে মানে বোলাররা স্পিনাররা খুব একটা সুবিধা পাচ্ছে বলে মনে হচ্ছে না, যেভাবে আইরিশরা ব্যাট করছে। মানে টমি হেমিংয়ের এই যে কারিশমাতে আসলে মিরপুরের উইকেট কি চেঞ্জ হয়ে গেল? পঞ্চম দিনেও আসলে উইকেট ওইভাবে ভেঙেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। না, এটার জন্য আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ মিরপুরে এর আগে খেলা হলে আমরা দেখতাম যে প্রথম দিন থেকে একদম স্কোয়ার টার্নার উইকেট থাকতো। আপনি অফ সাইডে বল পড়ে লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে 9 ডিগ্রি 10 ডিগ্রি স্পিনও আমরা কিন্তু দেখেছি। সো এরকম স্পিনের এগেনস্টে আপনি কিন্তু শুরু থেকে খেলতে পারবেন না। বাট এই উইকেটে আমরা দেখেছি যে শুরুতে একটু ঘাস ছিল, তারপর উইকেট আস্তে আস্তে স্পিনারদের পক্ষে এসেছে। আজকে 5th ডে খেলা হচ্ছে, আজকে বল টার্ন করছে, খুব বেশি টার্ন করছে, কিন্তু এর আগে আমরা দেখতাম যে প্রথম দিনের অর্ধেক বেলার পর থেকে উইকেটে আপনি ফাটল ধরেছে এবং সেই ফাটলে যখন বল পড়বে তখন আপনি কোন দিকে সেই বলটা যাবে, বাউন্সটা কতখানি উঠবে, ইউ ক্যানট অ্যান্টিসিপেট ইট। সো তখন এখানে ব্যাটিং করাটা ভেরি টাফ হয়ে যায়। কিন্তু আমরা এখানে দেখেছি যে 4th ডে পর্যন্ত এখানে খুব ভালো কায়দায় ব্যাটিং করতে পেরেছেন ব্যাটাররা। বল উইকেটে ব্যাটে আসছে এবং স্পিন ধরছে, টার্ন করছে খুব ভালোভাবে, কিন্তু একেবারে যে নিচু হয়ে বল আসছে তা কিন্তু না।
আজকে এখানে আমি সকালবেলা দেখলাম যে পিচ রিড যেভাবে হচ্ছিল, যে এখানেও বল কিন্তু আপনার ভালো স্পিন করছে, অনেক বেশি ডিগ্রি নিয়ে স্পিন হচ্ছে, এবং উইকেটে যে ফাটল ছিল সেই ক্র্যাকগুলো আরেকটু বেড়েছে, এবং সেই কারণে আমি মনে করি যে এখানে ব্যাটিং করাটা আয়ারল্যান্ডের এই যে শেষের যে ব্যাটার যারা রয়েছেন তাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয় হতে পারে। তারপর আমি তাদেরকে ধন্যবাদ দিব যে এই উইকেটে যে কায়দায় যে দক্ষতা নিয়ে ব্যাটিং করার কথা ছিল তারা সেটা কিন্তু করে দেখিয়েছেন। দেখবেন যে তারা লেজের সারির ব্যাটাররা ব্যাট করছেন, কিন্তু তাদের দেখে মনে হচ্ছে না যে তারা ব্যাটিং জানেন না। কিন্তু একটা বিষয়ে তো একমত হবে নিশ্চয়ই, যে আগে যেরকম দেখা যেত যে তৃতীয় দিনেই বল নিচু হতো, ডাস্টি হয়ে যেত উইকেট, এবং সেখান থেকে স্পিনাররা মুড়ি মুরগির মতো উইকেট তুলে নিতেন। বাংলাদেশের স্বীকৃত স্পিনাররা এখন মানে আয়ারল্যান্ডের টেইল্যান্ডারদের মানে মোকাবেলা করতে বেশ ঘাম ঝরাতে হচ্ছে। তো সেখান থেকে আসলে বেরিয়ে আসছে কিনা মিরপুরের উইকেটের যে ক্যারেক্টার? অবশ্যই বেরিয়ে আসছে। কারণটা হলো যে যেটি বললাম, যে এর আগে দেখা যেত যে 5 দিনের টেস্ট ক্রিকেট আপনার কখনো 5 দিনে যেত না, হয়তো 3 দিনে খেলা শেষ হয়ে যেত, এবং কোন দল জিতছে এবং স্পিনাররা যে এখানে রাজত্ব করছেন সেটা প্রথম দিন থেকে বোঝা যেত। এখানে বোঝা যায়নি। এখানে কিন্তু আপনার 3rd ডে বা 4th ডে পর্যন্ত বোঝা গিয়েছে যে ব্যাটারদের জন্য এখানে রান রয়েছে, এবং সেটা বাংলাদেশ করে দেখিয়েছে। আয়ারল্যান্ডও সেটা বেশ ভালোভাবে 500+ রান চেস করতে গিয়ে তারা যেভাবে এখন পর্যন্ত ব্যাটিং করছে তাতে দেখে মনে হচ্ছে যে উইকেটে এখানে তেমন কোনো আপনার কিন্তু উইকেট খুব একটা বিষাক্ত হয়ে গিয়েছে বা এখানে ব্যাটিং করা যাবে না তা কিন্তু না। এটার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া উচিত আমি মনে করি যে টিম ম্যানেজমেন্টকে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, টিম ম্যানেজমেন্ট যেমনটা চাইবেন সেই চাহিদা অনুযায়ী কিন্তু আপনার উইকেট যে কিউরেটর যিনি রয়েছেন তিনি সেটা প্রডিউস করবেন। এর আগে আমরা হয়তো গামিনীকে অনেক বেশি অভিযুক্ত করতাম যে এই ধরনের উইকেট কেন তৈরি করা হয়েছে। এটা বাংলাদেশ দল চাইতো, টিম ম্যানেজমেন্ট চাইতো দেখে তিনি সেরকমভাবেই এই উইকেটটা প্রডিউস করতেন। দ্যাট মিনস আমাদের এখানে একটা সিদ্ধান্তে আসা উচিত বা ট্যাগলাইনে থাকা উচিত যে কিউরেটর তার ইচ্ছে অনুযায়ী উইকেট বানান না, কিউরেটর টিম ম্যানেজমেন্ট মানে স্বাগতিক দলের টিম ম্যানেজমেন্ট যেরকমভাবে যে চাহিদাটুকু দেন সেই চাহিদায় তিনি শুধু পূরণ করেন। না, এটা তো মানে সর্বজন স্বীকৃত এবং সবাই জানে এই ব্যাপারটা, যে হোম সাইড সবসময় উইকেটের সুবিধাটা নিয়ে থাকে এবং তাদের ক্রিকেটারদের চাওয়া অনুযায়ী সেই ধরনের উইকেট বানানো হয়। বাংলাদেশও সেই রকম উইকেট বানায়, কিন্তু আমরা যেটা দেখতে পাই যে মিরপুরের বাইরে গেলেই তখন আসলে খেই হারিয়ে ফেলে। ওই যে ওইখান থেকে জয়ের অনুপ্রেরণা নিয়ে বাইরে গিয়ে খেলা, বাইরে ভালো খেলা, সেটা কিন্তু আর শেষ পর্যন্ত হয়ে ওঠে না। প্রবলেম ছিল ওই একটা জায়গাতে, গামিনীকে যা বলা হতো সে সেরকম উইকেট বানাতো, সেখানে বাংলাদেশ ম্যাচ জিততো। কিন্তু মিরপুরের বাইরে গেলে বোলারদের বল গ্রিপ করছে না, ব্যাটারও আসলে বল রিড করতে পারছে না, এরকম একটা ঝামেলায় পড়তো। সুতরাং এই যে অ্যাগ্রেসিভ মানে স্টেপ বলি আর হচ্ছে পজিটিভ স্টেপ বলি, এর জন্য বিসিবির গ্রাউন্ডস কমিটি কিংবা আমিনুল ইসলাম বুলবুলদের একটা থ্যাঙ্কস দেওয়া যায় কিনা? অবশ্যই আমি মনে করি। কারণটা হলো যে আপনাকে বাংলাদেশ ধরেন এই উইকেট তৈরির ক্ষেত্রে 2 ধরনের সমস্যা ভুক্ত। একটা হলো যে আমাদের জিততে হলে কি করতে হবে, আমাদের যে শক্তিটা রয়েছে এবং প্রতিপক্ষের যে দুর্বলতাটা রয়েছে সেই অনুযায়ী উইকেট তৈরি করতে হবে। দ্যাট মিনস আপনি একদম পুরো স্পিনার উইকেট বানাও তারপর ম্যাচ জিতে যাও। কিন্তু এই ম্যাচ বাংলাদেশ যখন বাংলাদেশ তো সব টেস্ট ম্যাচ বা সব ওয়ানডে বা সব T20 ঢাকায় খেলে না বা মিরপুরে খেলে না, পৃথিবীর অন্যান্য জায়গায় খেলতে হয়। সেখানে তো আপনি মিরপুরের এরকমভাবে কালো উইকেট পাবেন না। সেখানে অনেক সময় স্পোর্টিং উইকেট থাকে, অনেক সময় পেস ওরিয়েন্টেড উইকেট থাকে, অনেক সময় একেবারে পুরো আপনার পাটা উইকেট থাকে, যেটাকে আমরা ব্যাটিং উইকেট বলে থাকি। যেটা আমরা দেখেছি মুম্বাইতে যে 400+ রানও তারা সেখানে ওয়ানডেতে হয়ে যাচ্ছে। বাংলাদেশও সেই রান চেস করতে গিয়ে 300+ রানও করেছে। বাট এই ধরনের এই যে আপনি কখন কোন ধরনের উইকেটে অ্যাডাপ্টেড হবেন সেই অ্যাডাপ্টেশনের জন্য আপনাকে এই দেশের মাটিতেই বিভিন্ন ধরনের উইকেট তৈরি করতে হবে। কোনোটা স্পিন উইকেট তৈরি করতে হবে, কোনোটা পেস উইকেট তৈরি করতে হবে, এবং সেটা পৃথিবীর আমি মনে করি যে পৃথিবীর সব দেশে কিন্তু সেই ফর্মুলাটাই তারা পালন করতো। আপনি দেখেন 10টা উইকেট কেন সাজানো হয়, কারণটা হলো যে প্রত্যেকটা উইকেটের ক্যারেক্টার এক এক রকম থাকবে। একটা উইকেটে স্পিন হবে, একটা উইকেটে পেসাররা হবে, একটা উইকেটে ব্যাটিং উইকেট হবে। মানে সব ধরনের অভিজ্ঞতা যদি আপনি ক্রিকেটাররা নিয়ে নিতে পারেন তাহলে আপনি দেখবেন যে তাদেরকে শুধুমাত্র মিরপুরের মধ্যে না, তারা যখন দেশের বাইরেও যাবেন তখনও তাদের খেলার জন্য তেমন সমস্যা পড়তে হয় না। যে ফর্মুলাটা আমি মনে করি যে অ্যাডাপ্ট করেছে ভারতে আগে কিন্তু শুধুমাত্র স্পিন ওরিয়েন্টেড উইকেট হতো, কিন্তু এখন কিন্তু আপনি পেস ওরিয়েন্টেড উইকেট হয়, এবং তাদের পেসাররা এই কারণে পৃথিবীর অন্যান্য দেশেও ভালো বোলিং করে থাকে, রাজত্ব করে থাকে রীতিমতো। সেটাই বলছিলাম। সেটা হচ্ছে তার পাশাপাশি আরও একটা প্রবলেম দেখা দিয়েছে, যেটা হচ্ছে গতকালকেই বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল যেটা বলেছেন যে গত 3 বছরে বাংলাদেশ আসলে ঘরোয়া ক্রিকেট খেলেছে ডিউক বল দিয়ে, অথচ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয় কোকাবুরা বল দিয়ে। সুতরাং বলের একটা বড় পার্থক্য থেকে যাচ্ছে। আরও একটি কথা তিনি বলেছেন যে লাস্ট সিজনে মুমিনুল হক তিনি আসলে 350 মতো রান করেছেন এক সিজনে, কিন্তু তার কোনো আসলে সেঞ্চুরি নেই, কারণ ওই একটাই বল, ডিউক বলটা খেলা অনেক ঝামেলা। সেটাই এই আলোচনা নিয়ে আসবে একটা বিরতির পর। প্রিয় দর্শক আছেন আমাদের সাথে এম কায়সার। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, এবং বাংলাদেশ এই মুহূর্তে আয়ারল্যান্ডকে মোকাবেলা করছে মিরপুরে, সেই বিষয় নিয়ে আরও আলোচনা করবো একটা বিরতির পর। সঙ্গেই থাকুন। স্বাগত আবারও ডিবিসি খেলার দুনিয়ায়। দর্শক, স্টুডিওতে আছেন আমাদের সাথে উপস্থিত এম কায়সার। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে।
এম কাইসার, ক্রিকেট এবং ক্রিকেটার নিয়ে আলোচনা অনেক হলো, এবার একটু কোচিং প্যানেলের দিকে যেতে চাই। যে কথাটা চাউর হয়ে বেরিয়েছিল কিছুদিন আগেই, সেটা বোধহয় কিছুটা স্থিমিত হয়ে গেছে, যে মোহাম্মদ সালাউদ্দিনকে বাদ দিয়ে মোহাম্মদ আশরাফুলকে ইন করানো হয়েছে কোচিং স্টাফে, এবং মোহাম্মদ সালাউদ্দিন তিনিও আসলে রিজাইন লেটার দিয়ে দিয়েছিলেন এরকম শোনা যাচ্ছিল, এবং সেটা তিনি নিজেও বলেছেন। পরবর্তীতে আমরা যেটা শুনতে পেলাম যে না, তিনি থাকছেন। এখন মানে দর্শক মানে এক্সাক্ট কোনটা ধরে নেবে, যে এই সিরিজের পর মোহাম্মদ সালাউদ্দিন থাকছেন নাকি মোহাম্মদ আশরাফুল এই সিরিজের পর চলে যাচ্ছেন? তাকে যেহেতু এক সিরিজ দেখার কথা বলেই নেওয়া হয়েছে, কি মনে হয় আপনার? আমি মনে করি যে এত প্রেস বিজ্ঞপ্তি ক্রিকেট বোর্ড দেয়, এটা নিয়েও একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিলেই হয়তো, তাহলে কনফিউশনটা দূর হয়ে যেত যে হোয়াট হ্যাপেন ইন বিটুইন, মানে মোহাম্মদ আশরাফ আপনার মোহাম্মদ সালাউদ্দিন কী চেয়েছিলেন এবং এখন তার পজিশনটা কোথায়, ক্রিকেট বোর্ডও কী চেয়েছিল, সব কিছু মিলে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড থেকে যদি একটা প্রেস রিলিজ আসতো তাহলে এই সমস্যার সমাধানটা হয়ে যেত এবং একটা কেউ এই জটিলতার মধ্যে থাকতো না। তবে মোহাম্মদ সালাউদ্দিন যে থাকতে চাননি সেটা পরিষ্কার, এবং সেটা তিনি নিজে উল্লেখ করেছেন, টেলিভিশনে বলেছেন, চিঠিও দিয়েছিলেন ক্রিকেট বোর্ডকে, এবং সেই চিঠিটাও কিন্তু আপনার তিনি যে চিঠিটা দিয়েছিলেন সেই চিঠিটাও ফাঁস হয়ে গেছিল এবং জানাজানি হয়েছিল। বাট এই সিরিজে মোহাম্মদ সালাউদ্দিনকে বাদ দিয়ে খেলা হয়েছে তাও কিন্তু না, সালাউদ্দিন থাকছেন, তিনি এখনো রয়েছেন, এবং তিনি বলেছিলেন যে এই সিরিজ শেষে তিনি দায়িত্বটা থেকে চলে যেতে চান। আর এটা আমি মনে করি যে এটা তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তটা তার সেই সময়ের অনুযায়ী কিন্তু পারফেক্ট সিদ্ধান্ত। কারণটা হলো যে তিনি জানেন যে তিনি ব্যাটিং কোচ হিসেবে এখানে রয়েছেন, ইন মেইন পিরিয়ড তিনি ব্যাটিং কোচ থাকা অবস্থায় আরেকজনকে যখন আপনি ব্যাটিং কোচের দায়িত্ব দিবেন, দ্যাট মিনস মানেটা কি, যে আমাকে আপনি পছন্দ করছেন না বা আমাকে আপনি ওএসডির মতো করে রেখেছেন, সো আমি এখানে এরকমভাবে থাকতে চাই না। তো সেই কারণে তিনি থাকতে চাননি বলেই সেখান থেকে সরে যেতে চেয়েছিলেন ব্যাটিং কোচের দায়িত্ব থেকে। ব্যাটিং কোচিংটা তার একটা বাড়তি দায়িত্ব ছিল। তার মূল দায়িত্ব যেটা ছিল যে তিনি সিনিয়র সহকারী কোচ হিসেবে ছিলেন, মানে নেক্সট টু দ্য হেড কোচ সেই হিসাবে ছিলেন, এবং যেহেতু ব্যাটিং কোচ সে সময় ছিলেন না, ব্যাটিং কোচের বাড়তি দায়িত্বটা তাকে পালন করতে হয়েছিল। এবং সমস্যাটা হলো যে ইন বিটুইন বাংলাদেশ দলের ব্যাটিংটা খুব খারাপ হয়েছিল, বিশেষ করে কয়েকজন ব্যাটার খুব বাজে ব্যাটিং করেছিলেন, এবং তাদেরকে সেই সমস্যা থেকে তিনি ব্যাটিং কোচ হিসেবে বের করে আসতে নিয়ে পারেননি দেখে প্রশ্নটা উঠেছিল, সমালোচনা হয়েছিল, ক্রিকেটাররা আপনার ক্রিকেট কর্মকর্তারাও সমালোচনা করেছিলেন। তো সেই সমালোচনাটা আমি মনে করি বা সেই প্রেশারটা সালাউদ্দিন নিতে পারেননি বলেই তিনি এখান থেকে সরে যেতে চেয়েছিলেন। আর তিনি যখন ঘরোয়া ক্রিকেটে খেলতেন, যখন তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং ছিলেন যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, তখন তার পারফরমেন্সটা কোচ হিসাবে, হেড কোচ হিসাবে দুর্দান্ত ছিল। এর অন্যতম কারণটা হলো যে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে যে দল সাজিয়েছিলেন সেই দলে কিন্তু আপনার বিদেশিরা ছিলেন, সেখানে আপনার অনেক তারকা ক্রিকেটাররা ছিলেন, তারাই এই সমস্যার সমাধানগুলো করে দিতে পারতেন। বাট যখন তিনি বাংলাদেশ দলে এসেছেন সেখানে তাকে কিন্তু যে ক্রিকেটাররা রয়েছেন অনেকে সমস্যায় পড়ছেন, সেই সমস্যাগুলো তার সমাধান করার জন্য মানে কার্যত দৃশ্যমান কোনো সেরকমভাবে উদাহরণ তিনি তৈরি করতে পারেননি বলে তার সমালোচনাটা হয়েছিল। তবে আমি মনে করি যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন যদি থাকতে চান, ক্রিকেট বোর্ডে তাকে যদি রাখতে পারে, তাহলে এটাতে নাথিং হার্ম ইন ইট। এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। তিনি যখন বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন, ক্রিকেট খেলার জন্য এসেছিলেন, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল মানে পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছিলেন, এমন একটা ক্যারিয়ার তার। মাঝখানে তিনি আসলে ব্যান্ড হলেন, সেখান থেকে তিনি ফিরে আসলেন, ফিরে এসে তিনি ক্রিকেট খেললেন, সেখানেও তিনি বেশ ভালোই করেছেন। তার পরবর্তীতে ক্রিকেটকে গুড বাই বলার পর তিনি কোচিং পেশাকে বেছে নিলেন। নেওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম যে আউট অফ ন্যাশনাল টিমস তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে দল জেতালেন, এবং সেটাও আবার দেশের বাইরে। তারপরে তিনি আসলে জাতীয় দলে তিনি একটা সুযোগ পেলেন জাতীয় দলকে কোচিং করানোর সহকারী কোচ হিসাবে। মোহাম্মদ আশরাফুলের এই যে যাত্রাটা যদি আমি আপনাকে মূল্যায়ন করতে বলি, মোহাম্মদ আশরাফুলের ট্যালেন্টটা আসলে কীভাবে মূল্যায়ন করবেন আপনি? দেখুন, আমার কাছে মনে হচ্ছে যে মোহাম্মদ আশরাফুলের ক্রিকেটার হিসেবে যেরকমভাবে দুর্দান্ত একটা অভিষেক হয়েছিল সেঞ্চুরি দিয়ে, ঠিক একই রকমভাবে কোচ হিসেবে, ব্যাটিং কোচ হিসেবে তার অভিষেকটা এক্সেলেন্ট হয়েছে। এই দুই সিরিজে কিন্তু তিনি যে পুরোপুরি ব্যাটিংটা বাংলাদেশ দলের বদলে দিয়েছেন সেভাবে সেটা আমি বলছি না, কিন্তু পুরো দলের মধ্যে ব্যাটিংয়ের মধ্যে একটা বড় ধরনের প্রভাব তিনি কিন্তু রাখতে পেরেছেন। যে তিনি কিন্তু দেখিয়েছেন যে বাংলাদেশ দলের কিন্তু ব্যাটারদের মূল সমস্যাটা হলো যে মানসিকভাবে তারা একটু পর্যদস্ত হয়ে যান। সেই মানসিকভাবে তাদেরকে যদি চাঙ্গা করে রাখা যায় তাহলে দেখবেন যে তারা তাদের পারফরমেন্সটা ঠিকমতো মেলে ধরতে পারেন, এবং তিনি সেই ফাইন টিউনগুলো ধরিয়ে দিয়েছেন এই দুই ম্যাচে বা এই সিরিজে। তবে এখনই তিনি বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপটাকে চেঞ্জ করে দিয়েছেন বা পুরো দলটাকে এক ধরনের অন্য ধরনের উজ্জীবিত করেছেন ব্যাটারদের।
এত দূরের সিদ্ধান্তে আমি আসছি না, বা একটা সিরিজ দেখে আমি কখনো কোনো ক্রিকেটারকে বা কোনো কোচ মাঝখানে একটা কথা বলতে চাই যে মোহাম্মদ আশরাফুল এই কোচিং স্টাফের এমন একজন সদস্য যিনি মডার্ন ক্রিকেটও খেলেছেন আবার ওল্ড ক্রিকেটও খেলেছেন। এই দুটো এক্সপিরিয়েন্স সমন্বয় করে আসলে কি তিনি আসলে মানে ক্রিকেটারদের মানসিক অবস্থার ভেতরে ঢুকতে পারছেন কিনা? অবশ্যই আমি মনে করি যে ইটস এ গুড ডিসিশন যে তাকে, আমি মনে করি যে তাকে ড্রেসিং রুমে ব্যাটিং কোচ হিসেবে রাখা হয়েছে, কারণ তিনি ব্যাটিংটা খুবই ভালো জানেন, এবং ব্যাটিং কীভাবে সমস্যার সমাধান করা যায় সেটাও কিন্তু ভালো জানেন, সেটা ক্রিকেট ক্যারিয়ারও তিনি দেখেছেন। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে আমি মনে করি যে এখানে তিনি শুধুমাত্র ব্যাটিংয়ের বিষয় না, যেটি আমি বললাম যে ক্রিকেট থেকে তিনি অনেক কিছু পেয়েছিলেন এবং ক্রিকেট থেকে অনেক কিছু হারিয়েছিলেন, এবং তিনি নিষিদ্ধ হয়েছিলেন। তারপর নিষিদ্ধ হওয়ার পর আবার তিনি কিন্তু ক্রিকেটে ফিরেছেন এবং তিনি কোচ হিসাবে ফিরেছেন, সেই ড্রেসিং রুমে তিনি রয়েছেন। দ্যাট মিনস ক্রিকেট কিন্তু কখনোই আপনাকে সব শেষ এটা ভাবার কোনো কিছু নাই, সুযোগ দেয়, সেটাই বলতে ক্রিকেট আপনাকে অবশ্যই সেকেন্ড টাইম সুযোগ দেয়, সেটা আশরাফুল। আমরা আসবো আরও আলোচনায় আসবো, একটা ছোট প্রতিবেদন দেখে নেব, সেটা হচ্ছে ছোটদের ক্রিকেট। আলোচনা করব যথারীতি বাংলাদেশ এই দলকে নিয়ে যারা আসলে আজকে ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের। এবং কাইসার ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে সুনীল গাভাস্কারের সেই কমেন্ট্রি, তিনি বারবার বলেছিলেন তুমি এই সময় কেন এই গ্ল্যামার শট খেলার চিন্তা ভাবনা করলে? নিশ্চয়ই মনে পড়ছে 1 রানের জন্য বাংলাদেশ ম্যাচ হারলো ইন্ডিয়ার বিপক্ষে, প্রথমে মুশফিকুর রহিম, তারপরে বোধহয় মাহমুদুল্লাহ রিয়াদ। রাইট, ঠিক সেখান থেকে যদি ধরি তাহলে বাংলাদেশ এই দলের সেমিফাইনালের ম্যাচ এগেনস্ট ভারত, যেখানে একটা রান লেগ সাইডে গ্লান্স করে অনায়াসে নিতে পারতেন, সেখানে ব্যাটসম্যান ছিলেন ইয়াসির আলী রাব্বি, অভিজ্ঞ ব্যাটার, সেটা তিনি করতে পারলেন না। আবার আমরা যেটা দেখতে পেলাম যে বলটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেই হয়ে যেত, থ্রো করার কোনো প্রয়োজন ছিল না। অধিনায়ক আকবর আলী সেই থ্রোটা করলেন, যেখানে 4 রান হলে ভারত জিতে যেত ম্যাচটা, সেখানে 3 রান করে টাই করে দিল। এই যে ক্রিকেটের মানসিক অবস্থাটা, সেটা আসলে ফাইনালের আগে এটা নিয়ে আলোচনা করা কতটা যৌক্তিক হবে, সেই আলোচনায় গেলেও আপনাকে বারবার ওই প্রসঙ্গটাই আসবে যে সেমিফাইনালে আসলে তোমরা কি করেছো, যদি এক্সপ্লেন করতেন আসলে, মানে কি মনে হয়েছে আপনার এই দৃশ্যটা দেখে? প্রথম বিষয়টা বলি, সেটি হলো যে আকবর আলী যে ভুলটি করেছিলেন সেখানে, আমি এটা 92-তে আপনি সাউথ আফ্রিকার একটা ম্যাচ ছিল, সাউথ আফ্রিকার জন্টি রোডস একটা রান আউট করেছিলেন, সেই রান আউটটা তিনি করেছিলেন, তিনি ফিল্ডিং করছিলেন কিন্তু গালিতে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন, এবং তিনি সেখান থেকে পয়েন্টের দিকে ছিলেন, এবং সেখান থেকে তিনি কিন্তু থ্রো করে আউট করতে পারতেন, কিন্তু তিনি দেখলেন যে তিনি থ্রো করলে উইকেটে নাও লাগতে পারে, এবং ব্যাটার যখন মাঝখানে উইকেটে রয়েছেন তো তাকে আউট করার জন্য তিনিও দৌড় দিয়েছেন, এদিক থেকে ব্যাটসম্যানও কিন্তু আপনার দৌড়াচ্ছে, বাট তিনি এত জোরে দৌড়িয়েছেন যে দৌড় দিয়ে তারপরে কিন্তু বল ছাড়েননি, এবং তিনি জাস্ট একটা ফ্লাইং কায়দায় বল হাত ধরে একদম পুরোপুরি বল হাতে নিয়ে ওই স্টাম্পে কিন্তু ভেঙেছেন। দ্যাট মিনস তিনি রান আউট করেছেন একেবারে ওই কাছে গিয়ে নিশ্চিত হয়ে। তিনি কিন্তু থ্রো করতে পারতেন, এবং থ্রো করলেও তার যে থ্রো আমরা জানতাম যে নিশ্চিত রান আউট তিনি করতে পারবেন, কিন্তু তারপরে তিনি সেই নিশ্চয়তা না ভুগে একদম পুরো নিশ্চিত করার জন্য তিনি সেরকমভাবে ফ্লাইং কায়দায় একদম পুরোপুরি গিয়ে রান আউটটা করেছিলেন। সেই সুযোগটা ছিল আকবর আলীর কাছে, আমি মনে করি সেখানে আপনি যখনই বল আপনার হাতে রয়েছে, আপনি উইকেট এখানে, আপনি কেন থ্রো করার দরকার নেই, তো আপনি আরেকটু সামনে বেড়ে কিন্তু ইজি লাগিয়ে দিতে পারেন, না স্ট্যাম্পে লাগানোর তো দরকার নেই। রাইট, নিজের হাতে রাখলে হতো, দাঁড়ালে সে আর দৌড়ানোর চেষ্টা করতো না, আপনি রান আউট না করে 1 রানে তখন বাংলাদেশ জিতে যেত। সো হয় কি যে ক্রিকেটে আপনি দেখবেন যে আবেগকে নিয়ন্ত্রণ, আবেগ আপনাকে অনেক সময় আসবে, ইমোশন অনেক সময় আসবে, কিন্তু সেই ইমোশনটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই কারণে অনেক সময় দেখবেন যে যখনই এই ধরনের এক খেলা একদম পুরো শেষের দিকে চলে আসে, 1 রান বাকি বা 2 রান বাকি, তখন খেলাটা একটু স্লো করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটাই স্লো করে দেওয়ার টেন্ডেন্সি থাকে। এর ফলে যেটি হয় যে আপনি প্রভাব বিস্তার করতে পারছেন, এবং আপনি স্লো করে দিয়েছেন খেলাটা, পুরো মানসিক অবস্থায় আবার নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন। আমি খুবই ছোট্ট করে এক কথায় জানতে চাইবো, আমাদের সময় খুবই সংকীর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ আজকে পাকিস্তানকে মোকাবেলা করবে এই দলের বিপক্ষে, সেখানে আসলে ফলাফল কেমন এক্সপেক্ট করছেন? খুবই ছোট। আমি জাস্ট আশা করি যে এই ধরনের সুযোগটা আবার যদি পান ইয়াসিন রাব্বি, তাহলে তিনি যেন পাগলামো না করেন সেই ছক্কা মারার জন্য। 1 রান নিলে জেতার জন্য যদি প্রয়োজনে 1 রান নিয়ে আপনি জিতুন, ছক্কা মারার দরকার নেই, অথবা আকবর আলী রান আউট মানে বল থ্রো করার দরকার নেই, এরকম পজিশনে। রাইট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এম কায়সার। আমাদের সময় সংকীর্ণ, আমরা পরবর্তীতে হয়তো আরো আলোচনা করবো। আজকের মতো আপনাকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।